উনি বলে গেলেন রতনটাকে বাংলা বলে সংবাদ এসেছিল। উনি ব্যবসায়ী ছিলেন কিন্তু ওনার পত্রিকাতে কিভাবে প্রেজেন্টেশন আমাদের কয়জন ব্যবসায়ী আছেন এইভাবে ভাবনা যে আমি পত্রিকা দিয়ে দিচ্ছি পত্রিকা হচ্ছে যে যেটা স্যার বললেন যে দুইটা একটা পেপার রেডি করবো যে আমি এইভাবে রেগুলেটেড হয়েছে চাই আমি এইভাবে আমার পত্রিকা চালাই দিচ্ছি মালিক টাকা দিবে কোনো রেগুলেশনের সাথে বা সংবাদ প্রকাশের সাথে কোনো বাধা দিবে এরকম কোনো মালিককে আমরা কল্পনা করতে পারি কোনো কর্পোরেট ফাইন্যান্সকে কল্পনা করতে পারি না আমাদের দেশে কোনোভাবে যে গার্ডিয়ান টাইপের কোনো পত্রিকা নেই পিপল এই এরকম কিছু নাই এরকম কিছু নাই এবং আমরা আসলে এরকম কিছু করি না ফলে সবই মূলত বিজনেস ইন্টারেস্টেড এবং অনেকগুলো পত্রিকা আসলে ব্ল্যাকমেইলিং এর ভিতর দিয়ে চলছে এগুলো বলাটা আমি হচ্ছে এগুলো হচ্ছে নোকটা আকারে রেখে দিচ্ছি পয়েন্ট আকারে রেখে দিচ্ছি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফলে আপনি আসলে রাষ্ট্রের বাইরে পত্রিকাগুলোকে নিয়ে যাবেন এটা বলে শেষ করে রাষ্ট্রের মানে সরকারের বাইরে পত্রিকাগুলোকে নিয়ে যাবে এই কথাটা সুন্দর এবং এই কথাটা আমি বিশ্বাস করি আমরা করতে চাই কিন্তু এই যে তিনটা পাওয়ারের কেন্দ্র ক্ষমতার বড় কেন্দ্র এখানেও যদি থাকে এটা আসলে রাষ্ট্রের চেয়ে বড় রাষ্ট্র মানে সরকারের চেয়ে বড় সরকার এবং ওইটা কিন্তু সরকার নিরপেক্ষ মানে সরকার আসলো গেল এই কর্পোরেশন এই মিডিয়া এন্ড কালচারাল এস্টাবলিশমেন্ট সিভিল সোসাইটি এস্টাবলিশমেন্ট এন্ড সিভিল মিলিটারি গ্রুপ এর গায়ে কোনো কিছু নাই আমরা হচ্ছে যে আমাদেরকে বিদায় করছি তো তখন হচ্ছে যে আমরা দেখলাম যে বিএনপি জামাতেরই হ্যাঁ যদি আমি এইবার 2-3 বার উচ্চারণ করে ফেলছি নামটা এটা নিয়ে সমালোচনা ভিতরে যে আমি কেন বললাম রাজনৈতিক দলের নয় যাই নেমে যাবো এখন মতো থেকে চালু করে লাভ তো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের জন্য যেটা ছিল যে এই যে রাজনৈতিক দলগুলো যদি চাইতো এই ক্ষমতার কাঠামোর ওই যে যেটা বলতেছিল আমলাতন্ত্রের জায়গাতে যেটা হয়েছে যে অনেক বিএনপি মানে ওই ওই দুই দলের লোকরাই বলছে যে একে সরাই সরকার আওয়ামী লীগের লোক কারণ এটা হচ্ছে অ্যাডমিনের লোক ওখানে যেন কৃষি ওই যে কি বলে কৃষি ক্যাডার কেউ যেন না আসতে পারে অন্য কোনো ক্যাডার যাতে না আসতে পারে ওখানে কিন্তু ওনারা আবার একমত অ্যাডমিন ক্যাডারের ক্ষেত্রে আমার দেখা যায় যে গত 1 বছরের বাংলাদেশ আমার দেখা হচ্ছে গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ প্রত্যেকটা গোষ্ঠী অ্যাডমিন ক্যাডারের স্বার্থে দেখে কৃষি ক্যাডারের স্বার্থে দেখে তথ্য ক্যাডারের স্বার্থে দেখে কিন্তু কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না যে সামগ্রিকভাবে আমরা আসলে কোন জিনিসটা করলে আমরা একটা ভালো আইন পাবো ভালো একটা পলিসি পাবো ভালো একটা প্র্যাকটিস পাবো ওই ক্ষেত্রে কেউ আসলে আগ্রহী না আমার এই হতাশাটা আছে এবং আমরা আসলে অনেক কিছু করতে চাইছি এবং আমি তো বললাম এই যে প্রক্রাস্টিনেশন এই যে একটা কাজ 2 মাস ধরে চলে আছে এবং তথ্য কমিশন নিয়ে আজকে গত বিকাল আজকে তথ্য অধিকার দিবস তথ্য কমিশনের ফাইল ফুট করা হয়েছে আরো 4 মাস আগে এখনো পাইনি তো এগুলো হচ্ছে বাস্তবতা এই বাস্তবতার ভিতরে আমরা বসবাস করছি এবং আমরা হয়তো আরো কিছুদিন করবো কিন্তু আমরা তারপরে আমাদের যে সদিচ্ছাটা ছিল এবং আমরা হয়তো কিছু কাজ করে নিয়ে যেতে পারবো এবং আমি হতাশ করতে চাই না কাউকে বা আমি চাই না যে হতাশা বড় করুক আমরা যে জুলাইয়ের অভ্যুত্থানের ভিত্তিতে আমরা যে অন্তত কথা বলার স্বাধীনতা আমরা পাইছি আমরা আসলে এই যে ডায়ালগ করা এই যে অনেক ধরনের লোক এত ধরনের লোক কিন্তু আওয়ামী লীগের আমলে বসতে পারতো না ডিফারেন্ট টাইপের লোক ডিফারেন্ট ইডিওলজি অ্যান্ড পলিটিক্যাল পার্টির লোকরা একসাথে বসতে পারতো না এই যে ডিফারেন্ট গ্রুপ অফ পিপল যে কথা বলতে পারতেছে এবং একটা জায়গায় আসার চেষ্টা করতেছে কনসেনসাস কমিশন যে নিতেছে সিজিএস থেকে খুবই দারুণভাবে যে গত 1 বছর ধরে অনেকগুলো ডিসকাশন অনেকগুলো ডায়ালগ আয়োজন করা হয়েছে এবং সব ধরনের প্রতিনিধিত্ব জায়গাটা নিশ্চিত করা হয়েছে আমি মনে করি এটা আসলে আমাদের জন্য একটা বিস্তার আমরা শুরু করতে পারবো আমরা ভাবছিলাম যে 2 বছর হয়তো আমরা অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবো আসলে 2 বছর অনেক কম সময় আমাদের মতো দেশের জন্য আমাদের দেশের জনগোষ্ঠী অনেক বেশি এবং এখানে অনেক প্রকাশ্য স্টেক হোল্ডার আছে হ্যাঁ এবং এখানে অনেক ধরনের ইস্যুজ আছে এটা আমরা শিক্ষা শুরু করলাম এবং আমরা মনে করলাম আমরা এটাতে অন্তত আশা করলাম যে একটা গণতান্ত্রিক আবহাওয়ার ভিতরে আমরা প্রবেশ করলাম নির্বাচনের ভিতরে হয়তো আমরা আরো অগ্রসর হব এবং এই আবহাওয়াটা ধরে রাখা যে আমরা আসলে স্বাধীনভাবে বলতে পারি স্বাধীনভাবে আমরা একটা ডিসিশন নিয়ে আসতে পারি সবাই মিলে একটা ডিসিশন আসতে পারি এবং আমাদের সব গোষ্ঠী স্বার্থের উদ্দে আমরা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রাখতে পারি তাহলে হয়তো আমরা একটা পরিবর্তন দেখতে পাবো এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা যেটা চাইছিলাম এটা হয়তো 1-2 বছরে
সম্ভব হবে না। ওই যে একজনে লিখতেছিল যে কোরিয়া যে আপরাইজিং হয়েছে ওইটা সফল তারা একটা সময় গিয়ে পরে গিয়ে পাইছে। আসলে এটা হচ্ছে যে একটা পুরো ন্যাশনের একটা জাগরণ হয়েছে। ওই কালকে একজন বলতেছিল যে ওই সময়ের জিনিস কেন ফিরে আসবে না, যে আমরা সবাই এক হয়ে গেছি, যে কে বিএনপি করে কে জামাত করে কে পক্ষে বিপক্ষে আমরা ভাবি না, আমরা ভাবছি যে দেশটাকে বাঁচাতে হবে। এবং 5ই আগস্টে সকালে আমরা সবাই ভাবছি যে আমরা রওনা হয়েছি, মরলে মরবো কিন্তু আমরা এই দেশকে মুক্ত করবো। এবং ওই যে মানে একটা জায়গায় আসার যে জায়গাটা, ওইটা আমার মনে হয় যে বারবার ওই মোমেন্টটা রিক্রিয়েট করা দরকার। এটা যে প্রত্যেক বছর হবে এরকম না, প্রত্যেক 2 বছর পরে হবে এরকম না, কিন্তু যখন আসলে জাতির দরকার হবে, যখন আসলে আমাদের পরিবর্তনের দরকার হবে, ওই সময়টা আমাদের দরকার হবে। ওই সময়টা আমরা যদি ওই মোমেন্টটা রিক্রিয়েট করতে পারি এবং সবকিছুর উপরে ন্যাশনাল ইন্টারেস্টকে রাখতে পারি, তাহলে হচ্ছে দলীয় যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো আছে, ক্ষুদ্র স্বার্থের যে প্রতিনিধিত্ব আমলাতন্ত্রে এখানে সেখানে রয়ে গেছে, এগুলো থেকে আমরা মুক্ত হইতে পারবো। এবং এই পুরো জিনিসটা নির্ভর করে আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এবং ঐক্যমত্যের উপরে, যে আমরা এইরকম বাংলাদেশ দেখতে চাই। দিস ইজ আওয়ার ফিউচার। এইটা যতদিন না রাজনৈতিক দলগুলো এই মানে একটা মানে মুখ রক্ষার্থে বলবে, কিন্তু যদি মন থেকে বলা শুরু করে এবং প্র্যাকটিসে আনা শুরু করে, যে আমরা বলছি বারবার পলিটিক্যাল কালচার, আমরা দেখতেছি পলিটিক্যাল কালচার আগের থেকে বেড়ে যাচ্ছে। যদি কালচারটা চেঞ্জ করে, সাংবাদিকরাও চেঞ্জ হবে। সাংবাদিকরাও যে আমরা দলকানা বলতেছি, দলকানা হওয়ার 2টা কারণ। একটা হচ্ছে তাদের কোনো বেতন কাঠামো ঠিক নেই, তাদের আসলে একটা ডিগনিফাইড লিভিং। এবং এটা আমি বলি, অনেক বলতে পারেন আপনি কিছু করতে পারবেন, কিছু করার চেষ্টা করছি, এটা আমার কাছে, আমি বিরোধীদের কাছে আমি দায়বদ্ধ, আমি বলতেছি। বাকিটা আমি করতে পারি, কিন্তু আমি এটা ফিল করি, কারণ আই ওয়াজ trying to be in that industry, যে trying to be one of the part of that industry, যে আমি কয়েকটা মিডিয়া হাউসে গেছি, ইন্টারভিউ দিচ্ছি, 13,000 টাকা বেতন। 2024 সালের জানুয়ারি মাসে একটা হাউস আমাকে প্রস্তাব করছিল, আমি কয়েক জায়গায় বলছি। তো একটা টাইম আমার বাসার ভাড়া হচ্ছে 25,000 টাকা, আমার ফ্যামিলি বাসা। সো দিস ইজ দ্য সিনারি। আমার কথা হচ্ছে ডিগনিফাইড লিভিং আর হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর সদস্য। আপনি ভালো কোশ্চেন এনে যে ওনাদের ইশতেহারে এই জিনিসটাও থাকা দরকার, যে আসলে এই সদিচ্ছাটা ওনারা শো করবেন কিনা, যে আসলে সাংবাদিকতা এবং সাংবাদিকদের এই যে লেজুর ভিত্তি, এর বাইরে দলীয় লেজুর ভিত্তি, দলীয় তো আদর্শ সবারই থাকতে পারে, ব্যক্তিগত আদর্শ, কিন্তু এই যে একবারে দল কারা, এই জায়গাটা প্রেস ক্লাব যেভাবে দখলের বসে, সেটা প্রেস ক্লাবের ইস্যু আমি গত 1 বছরে সলভ করতে পারি না, বিকজ অফ দ্য পলিটিক্যাল পার্টি ইনভলভমেন্ট দেয়ার। ওখানে পলিটিক্যাল পার্টি এবং ওখানে জুয়া চলে, ওখানে আরো কি কি চলে, এবং আমি ওগুলো হচ্ছে ডিসিকে বলে বন্ধ করতে পারছি কিছুটা। কিন্তু এই যে সাংবাদিক এই যে প্রেস ক্লাবের ইস্যুটা, ওখানে রাজনৈতিক দলগুলোর কারণে এটা এখনো একটা নির্বাচন হয়নি, 1 বছরে একটা নির্বাচন হয়নি প্রেস ক্লাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিয়েলিটি উই আর লিভিং। তো আমাদের দিক থেকে রাশিদ খান ভাই বলছিল যে তোমার কি আমার একটু দাঁড়া, এক মিনিট একটা প্রশ্ন আছে, আপনি শেষ করে দিলে তো অনুষ্ঠানটা অসমাপ্ত থেকে যাবে। প্রশ্নটা আমি করতে চাই, মানে বিব্রতকর না, খুব ভালো প্রশ্ন। আচ্ছা আমার অসুবিধা নেই। আচ্ছা আমিও মাহফুজকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। তো আমার বড় ভাই কামাল ভাইয়ের সঙ্গে শেয়ার করছিলাম যে সেটা মাহফুজকে করবো কিনা, উনি বলছেন আর পারিয়েন না। তা আমি নিজেকে নিবৃত্ত করেছি, পারলে আপনিও করেন, আমি তাছাড়া ওটা স্বাধীনতা আপনি করতে পারেন। আমি করতে চাচ্ছি, সেটা হলো আমাদের তথ্য উপদেষ্টা যেটি বললেন, মোটামুটি মনে হচ্ছে যে ওনারা যে আসলে যে স্বপ্ন ওনাদের কাছে আমাদের ছিল, সেটা তো অনেকটা ফিকে হয়ে গেছে বা বাস্তবায়ন করতে পারেননি। তো সেই জায়গায় উনি 2টি দলের নাম বলেছেন, অনেক কিছু করতে চেয়েছেন, কিন্তু ভিসি নিয়োগ, ডিসি নিয়োগ, এটা 2টা দলের মধ্যে ভাগ হয়ে গেছে, বিএনপি এবং জামাত। আমার কথা হলো যে আপনারা তো তাহলে এই ব্যর্থতার দায় অনেকটা এই দল 2টির উপরে দিচ্ছেন, কিন্তু আমরা তাদের বক্তব্য শুনি, তারা আবার দায় আপনাদের উপরে দেবে। তার মানে কি এই দায় দেওয়া এর মধ্যেই থাকবে? জনগণের যে স্বপ্ন ছিল, আপনারা অন্তত বিশেষ করে গণঅভ্যুত্থানের আপনারা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এই জনগণের ভাগটা আপনারা নিশ্চিত করবেন। কিন্তু আপনারা জনগণের ভাগটা নিশ্চিত না করে বিএনপি জামাতের ভাগটা নিশ্চিত করলেন, ব্যর্থতার দায় কি আপনাদের উপরে যায় না? থ্যাংক ইউ। এখানে আমি বলি, জনগণের তো একটা হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব, ওখানে আপনি আসলে জনগণকে রাখতে পারবেন, সব দলকে রাখতে পারবেন, কিন্তু যেটা আপনিও জানেন, আপনিও বুঝেন যে আসলে সাংবাদিকরা 2 ভাগে ভাগ হওয়া, ব্যুরোক্রেসি 2 ভাগে ভাগ হওয়া। এখানে আসলে গণ অধিকার পরিষদের 2জন সচিব নেই, ইউ নো ইট বেটার দ্যান মি, বা এনসিপিরও নেই, ঠিক আছে। তো আছে কিন্তু সচিব ওদেরই, ফলে ওইটাই বাগাবাগিটা ওখানে করছে। এটা তো আমি বলিনি যে বাগাবাগি, আর বাগাবাগির বিষয় না, বিষয়টা হচ্ছে যে আসলে আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের যে
প্রশাসনিক কাঠামো, এটাকে আপনি বদল করতে হলে ওখানে তো লোক লাগবে, আপনি তো এটা খালি রাখতে পারেন না। ফলে এটা হয়েছে এরকম যে এটা যে স্পষ্টভাবে যে এই দলিত দলে ভাগ হয়েছে এরকম না, আরো অন্যান্য দলের সুবিধা পাইছে, হ্যাঁ, বিভিন্ন মন্ত্রণালয় থেকে। তো যাই হোক, তো বিষয় হচ্ছে যে আমি শেষ করি, আমার জায়গাটা ছিল এরকম যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি এবং আমি অনেকগুলো যে আলোচনাগুলো সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করলাম। আমরা অন্তত ওয়েজ বোর্ড, সাংবাদিকতা সুরক্ষা আইন এবং গণমাধ্যম কমিশন আমরা এগোতে চাই, এই জায়গাগুলোতে আমরা থাকলাম। আর মিডিয়াগুলো যে কোড অফ কন্ডাক্ট করবে এটা আমরা চাই যে এটা নভেম্বরের ভিতরে বাস্তবায়ন, মানে এটা চলে আসুক সামনে জনগণের সামনে এবং এটা বাস্তবায়িত হওয়ার শুধু এক দুইটা হাউসে না, যেটা হয় যে একটু এলিট হাউসগুলোতে একটা দুইটা হাউসে হয়, কারণ আমি মনে করি যে এমন ভাবে হোক যাতে হচ্ছে যে অন্যান্য হাউসগুলো এটা পালন করতে পারে। আর আর বাকি রাজনৈতিক আলোচনা তো হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এই দেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে এবং সংস্কার এবং বিচার সবকিছুই রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং ঐক্যমতের উপর নির্ভর করে। তো সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ হয়তো কথা বলে যাচ্ছে। থ্যাংক ইউ। মাননীয় উপদেষ্টা মাহফুজ আবাদ এবং অনেক নোক্তা, অনেক সমস্যা, অনেক কথা মাহফুজ বলেছেন। আমরা এগুলো অবশ্যই দেশের নাগরিক হিসেবে বিবেচনার মধ্যে রাখবো, কিন্তু একই সঙ্গে মাহফুজ নিজেকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বলেছেন। আমরা আশা করছি যে তিনি দ্বিতীয় এটা তার যে মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন, সেই মুভমেন্ট একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি ভবিষ্যতে রাজনীতি করবেন হয়তো তিনি। তো তারাও নানা রকমের নকশা, নানা রকমের প্রশ্নের জন্য নিজেদেরকে তৈরি করবেন এবং জবাব সেটা আমরা আশা করবো। এবং কামাল আহমেদ বলছেন যে সরকার চাইলে সব করতে পারবে, উইল থাকে এবং পলিটিক্যাল উইল থাকে এবং ভালো কাজ সরকার অনেক লম্বা, ভালো কাজ সরকার যে কোনো সময় করতে পারে, খারাপও সরকার করতে পারে, জঘন্যতম কাজও কিন্তু সরকার করতে পারে। তো আমরা চাইব যে সাংবাদিকতা, বিশেষ করে যারা সংবাদ পরিবেশন করবেন তারা প্রকৃত তথ্য, বাস্তব এবং নিরপেক্ষভাবে করবেন। কিন্তু কেউ যদি মত প্রকাশ করেন, সাংবাদিক বা আমাদের যে কোনো স্তরের মানুষ আছে, এই মত প্রকাশে যেন কেউ বাধা হবে না, কারণ এটি আমাদের প্রত্যাশা থাকবে। কামাল আহমেদ এবং মাহফুজ আলম অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের নির্দিষ্ট অবস্থান থেকে সমস্যা ব্যাখ্যা করবার জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাদের সঙ্গে ছিলেন, আমার সহকর্মী সবাইকে অনেক অনেক ধন্যবাদ।